আসসালামু আলাইকুম। আমরা জানি এই যে আজকে যে টপিকটা পড়বো এসএসসি সবাদ শ্বসন নিয়ে। এসএসসির প্রত্যেকটা স্টুডেন্টেরই এই টপিকটা নিয়ে ঝামেলা থাকে আমি জানি। তো আজকে আমরা এই টপিকটা এমনভাবে পড়বো যাতে আমাদের আর কখনো কোথাও যাতে এটা পড়তে না হয়। আমরা এটা খুব সুন্দর করে আজকে পড়বো। তো এই সবাদ শ্বসনটা পড়ার আগে এখানে সবাদ শ্বসন পড়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানা লাগবে, যেমন এই যে সবাত শ্বসন, শ্বসন মানে কি আসলে? এই যে এখানে একটা বলছে না সবাত শ্বসন, এই সবাত মানে হচ্ছে বায়ু সহ। সবাত, বাত মানে হচ্ছে বাতাস, তাহলে বায়ু সহ। আর আমরা জানি বায়ু মানে আসলে এখানে অক্সিজেনের কথা বলতেছে। তাহলে আমাদের মূলত শ্বসন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা অবাত শ্বসন। তো সবাত শ্বসন মানে যেখানে তোমার বাতাস লাগবে, আর অবাত শ্বসন মানে যেখানে বাতাসের দরকার নেই। তাহলে এখানে এই সবাত শ্বসনটা জানার আগে আমাদের আগে কয়েকটা বেসিক জিনিস জানা লাগবে, যেমন ফার্স্ট আমাদের জানা লাগবে হচ্ছে গ্লুকোজ। ফার্স্ট আমাদের একটু দেখতে হবে গ্লুকোজের সংকেত। এই যে গ্লুকোজ যেটা আছে, এই গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। তার মানে এক কথায় আমি বলতে পারি এখানে গ্লুকোজের মধ্যে কার্বন সংখ্যা কয়টা? 6টা। এরপর আমাদের আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিড। এই যে পাইরুভিক অ্যাসিডের সংকেত, এটা একটু করে জানতে হবে। জানার দরকার নেই, জাস্ট আমরা একটু দেখে রাখবো যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি। এই পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে তোমার CH3CO COOH। এটা হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিড। দেন এরপরে জানতে হবে হচ্ছে তোমার এসিটাইল কোয়ে। তোমার জানতে হবে হচ্ছে এসিটাইল কোয়ে। এই এসিটাইল কোয়ে হচ্ছে তোমার একটা কোএনজাইম। এসিটাইল কোয়ের সংকেতটা কি? CH3CO, তারপর হচ্ছে তোমার কোয়ে। এটা এটা হচ্ছে তোমার এসিটাইল কোয়ের সংকেত। এখন তোমার এখানে প্রশ্ন আসতে পারে, স্যার কোয়েটা কি? আসলে কোয়ে মানে হচ্ছে একটা কোএনজাইম। কোয়ে মানে হচ্ছে এনজাইম। কোএনজাইম জিনিসটা আসলে কি? আমরা জানি এনজাইম আমাদের বিক্রিয়াগুলোকে সহজ করে বা বিক্রিয়াগুলোকে খুব দ্রুত হতে সাহায্য করে। যেমন আমাদের পাকস্থলীতে কিছু এনজাইম আছে যেগুলো খাবার হজম করতে আমাদের সাহায্য করে। সেম ভাবে আমাদের এই সবাত শোষণ হতেও কিছু এনজাইমের দরকার হয়। ওই এনজাইমগুলোর কাজগুলোকে সাহায্য করে আমাদের এই কোএনজাইমগুলো। তাহলে কোএনজাইম হচ্ছে এমন কিছু এনজাইম থাকে যারা এনজাইমের কার্যকারিতায় সহায়তা করে, তাদেরকে বলা হয় কি আমাদের কোএনজাইম। তাহলে এখানে এই কোয়ে মানে হচ্ছে এখানে আসলে বোঝাচ্ছে একটা এনজাইম যেটার নাম হচ্ছে কোয়ে। তারপর হচ্ছে এই এসিটাইল, এই যে আমাদের CH3 C যেটা আছে, CH3 C এইটাকে বলা হচ্ছে এসিটাইল মূলক, এটাকে বলা হয় এসিটাইল মূলক। এখন তোমরা বলতে পারো স্যার মূলক জিনিসটা আসলে কি? আসলে মূলক না, মূলক মানে হচ্ছে আমরা জানি জৈব যৌগ চেনার জন্য আমাদের আমাদের কোন একটা জৈব যৌগের শেষে যে জিনিসটা দেখে আমরা চিনতে পারি যেটা আসলে কোন গ্রুপ কোন শ্রেণীর আমাদের পদার্থ, ওইটাকে আমরা বলি হচ্ছে কি আসলে স্টাইল মূলক। যেমন আমরা জৈব যৌগতে যদি সবার শেষে COOH দেখি, তার মানে সেটা বোঝা হচ্ছে এটা এসিড। আমরা যদি কখনো আমাদের CHO বুঝি, তার মানে এটা বোঝা হচ্ছে অ্যালডিহাইড। দেন আবার আসা হচ্ছে আমাদের তোমার যদি আমাদের OH থাকে নামের শেষে, তাহলে সেটাকে আমরা বুঝি অ্যালকোহল। তো আমাদের আসলে মূলক মানে হচ্ছে আমরা যেই জিনিসটাকে দেখে বুঝতে পারি যে ওই পদার্থটা কোন গ্রুপের মূল, ওই গ্রুপটাকে বলা হচ্ছে তোমার, ওইটাকে বলা হচ্ছে মূলক। তার মানে এখানে COOH হচ্ছে অ্যাসিড মূলক, তারপর CHO হচ্ছে অ্যালডিহাইড মূলক, এবং OHটা হচ্ছে অ্যালকোহল মূলক। ঠিক আছে? এখন তাইলে আমরা এগুলো একটু করে দেখি। এখানের মধ্যে একটা জিনিস দেখো, গ্লুকোজ কার্বন কয়টা? 6টা। পাইরুভিক অ্যাসিড, তার মানে এখানে কার্বন CH3CO COOH, তার মানে এখানে কার্বন একটা, দুইটা, তিনটা। তাহলে আমি বলতে পারি পাইরুভিক অ্যাসিড হচ্ছে একটা 3 কার্বন বিশিষ্ট যৌগ। এরপর আসা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ের মধ্যে একটা কার্বন এখানে, একটা কার্বন এখানে, তার মানে কয় কার্বন বিশিষ্ট যৌগ? 2 কার্বন বিশিষ্ট। এখন তোমরা বলতে পারো স্যার এখানে তো কোয়ে আছে। আসলে এখানে কোয়ে মানে বোঝাচ্ছে হচ্ছে কোএনজাইম, এটা কোনো কার্বন না। কোয়ে মানে বোঝাচ্ছে হচ্ছে এটা কোএনজাইম। তার মানে এখানে আমি বলতে পারি অ্যাসিটাইল কোয়ের মধ্যে হচ্ছে কার্বন সংখ্যা কয়টা? 2টা। তাহলে আমরা এতটুকু মনে রাখবো, গ্লুকোজে কার্বন থাকে 6টা, পাইরুভিক অ্যাসিডে কার্বন 3টা, এবং অ্যাসিটাইল কোয়ের মধ্যে কার্বন কয়টা? 2টা। তাহলে এতটুকু যদি আমরা পেরে থাকি, তাহলে আমরা এর পরবর্তীতে একটু যাই। এখন আমাদের এই সবাত শোষণ যেটা আছে, সবাত শোষণে আসলে ধাপ কয়টা? 4টা। আমরা জানি সবাত শোষণের ধাপ হচ্ছে আমাদের 4টা। প্রথম ধাপ, 1 নম্বর ধাপ হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। সবাত শোষণের 1 নম্বর ধাপ হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস। সবাত শোষণের 1 নম্বর ধাপ কি আমাদের? গ্লাইকোলাইসিস। এই যে গ্লাইকোলাইসিস, এখন এই জিনিসটা একটু করে আমরা যদি বুঝি, এখানে গ্লাইকোমান আসলে কি বোঝাচ্ছে? এখানে গ্লাইকোমান বোঝাচ্ছে হচ্ছে গ্লুকোজ। গ্লাইকোমান হচ্ছে গ্লুকোজ। আর এখানে লাইসিস মানে হচ্ছে ভাঙন। লাইসিস মানে ভাঙন। তাহলে আমাদের গ্লুকোজের ভাঙন বা গ্লুকোজকে ভেঙে নতুন কোনো পদার্থে পরিণত হওয়াটাকে বলা হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। তো এখানে গ্লাইকোলাইসিস আমাদের এই যে গ্লুকোজ যেটা আমরা কিছুক্ষণ আগে বলছি, 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ C6H12O6।
তো এখন এই গ্লুকোজটা যখন ভাঙে তখন এখানে 3 কার্বন বিশিষ্ট দুইটা অ্যাসিড তৈরি হয়। এই আমাদের গ্লুকোজটা যখন ভাঙে, গ্লুকোজটা ভেঙে আমাদের দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কয়টা? দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয় বা 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি হয় কয় অণু? 2 অণু পাইরুভিক অ্যাসিড। এখানেও একটা পাইরুভিক অ্যাসিড। কেন পাইরুভিক অ্যাসিড 2 অণু তৈরি হচ্ছে? কারণ আমি কিছুক্ষণ আগে বলছি পাইরুভিক অ্যাসিড হচ্ছে একটা 3 কার্বন বিশিষ্ট যৌগ। তো 3 কার্বন বিশিষ্ট যদি পাইরুভিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট যৌগ হয়ে থাকে, গ্লুকোজ 6 কার্বন, তাহলে 3 কার্বন মিলে কয় কার্বন হয়? 6 কার্বন। ওই জন্য আমাদের একটা গ্লুকোজ ভাঙলে সেখান থেকে আমাদের দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কয়টা? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এখন এই পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় আমাদের এইখানে 4 অণু এটিপি তৈরি হয়। এই গ্লাইকোলাইসিসের সময় যখন আমাদের গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এখন তোমরা আগে বুঝো একটু করে, গ্লাইকোলাইসিস গ্লুকোজটা ভাঙতেছে না, এই গ্লুকোজটা ভাঙার জন্য আমাদের 2 অণু এটিপি খরচ হয়। কয় অণু এটিপি? 2 অণু এটিপি খরচ হয়। তুমি যখন একটা জিনিসকে ভাঙবা তাহলে তোমাকে শক্তি দিতে হবে। সেম গ্লুকোজটা ভাঙার সময় আমাকে আগে থেকে কোষকে কিছু শক্তি দিতে হয়, ওইটার পরিমাণ হচ্ছে কত এটিপি? 2 এটিপি। তাহলে আমি বলতে পারি গ্লুকোজটা ভেঙে গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড তৈরি করতে আমাদের 2 এটিপি আমাদের কি খরচ হয়? শক্তি খরচ হয়। এবং পাইরুভিক অ্যাসিড তৈরির সময় এখান থেকে আমাদের প্রায় 4 এটিপি শক্তি তৈরি হয়। 4 এটিপি শক্তি তৈরি হয় এবং আমাদের 2 অণু NADH2 তৈরি হয়। 2 অণু NADH2 তৈরি হয়। এখন বলতে পারো স্যার NADH2 কি? এটাও একটা কোএনজাইম। এটাও একটা কোএনজাইম। এটা একটা কোএনজাইম যেটা এনজাইমের কাজকে সহায়তা করে। এখন আমরা যদি বলি, তোমরা পড়ছো এই জিনিসটা পড়ছো, NAD মানে হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তাহলে আমাদের যদি এই NADর সাথে বা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইডের সাথে যখন তোমার কি যুক্ত হয়, NAD এর সাথে যখন হাইড্রোজেনগুলো যুক্ত হয়, তখন আমাদের সেটা হয়ে যায় NADH প্লাস H প্লাস হয়ে যায় তখন, বা আমরা এটাকে সেলের সংক্ষেপে NADH2ও বলতে পারি। তো মনে রাখবা, কখনো কোনো একটা যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন সেখানে বিজারণ ঘটে। আর বিজারণ ঘটলে আমরা NAD বলার সময় বলতেছি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর এই যে যখন হাইড্রোজেন যুক্ত হয়েছে তখন এটার নাম হয়ে গেছে বিজারিত অ্যাডেনিন। বিজারিত আমাদের আমাদের বিজারিত আমাদের এটা হচ্ছে তখন জাস্ট নামের আগে কি হবে? বিজারিত হয়ে যাবে, আর কিছু না। আমাদের হচ্ছে এটা হচ্ছে নিউক্লিওটাইড অ্যাডেনিন, সরি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হয়ে যাবে তখন। জাস্ট নামের একটা কি যুক্ত হবে? রিডিউসড মানে হচ্ছে বিজারিত। তাহলে তুমি মনে রাখবা, আমাদের যদি কখনো আমাদের NAD এর সাথে যদি কোনো যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটা এখানে বিজারণ ঘটে। এবং তাহলে আমি এখানে বলার সময় বলবো বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। বুঝতে পারছি? সেম এখানে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে FAD। এটাও একটা যৌগ, এটাও হচ্ছে একটা তোমার কোএনজাইম, যেটা তোমার কি করে, এটার নাম হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এটার সাথেও যখন তোমার দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, তো যুক্ত হওয়ার পর এটা হয়ে যায় FADH প্লাস H প্লাস, অথবা আমরা চাইলে লিখতে পারি FADH2। তখন যেহেতু এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, জাস্ট নামের আগে একটা আসবে বিজারিত ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, অর্থাৎ জাস্ট নামের আগে একটা রিডিউসড ওয়ার্ডটা লিখে দিবা। আর রিডিউসড মানে কি? বিজারিত। তাহলে আমি এখান থেকে এতটুকু বলতে পারি যে আমাদের গ্লাইকোলাইসিসের ফলে গ্লুকোজটা যখন ভাঙে, গ্লুকোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট যৌগ। এই 6 কার্বন বিশিষ্ট যৌগ ভাঙার জন্য আমাকে 2 এটিপি খরচ করতে হয়, মানে 2 এটিপি শক্তি দিতে হয়। এবং 2 এটিপি শক্তি দিয়ে যখন গ্লুকোজটা ভাঙে, গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কেন? আমরা জানি একটা পাইরুভিক অ্যাসিডে থাকে 3টা কার্বন, তাহলে 6 কার্বন ভেঙে যেহেতু 3 কার্বন কয়টা হয়? 2টা পাইরুভিক অ্যাসিড হয়। এখন এই পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় আমাদের এখানে কিছু শক্তি তৈরি হয়, শক্তিগুলো হচ্ছে 4 এটিপি শক্তি তৈরি হয়, সাথে 2 অণু NADH2 তৈরি হয়। বুঝতে পারছি? যেখানে এখানে বলছে দেখো, গ্লুকোজটা গ্লাইকোলাইসিস হচ্ছে, আমি এখানে লিখে রাখছি 2 এটিপি খরচ হয়, সাথে এখানে 4 এটিপি শক্তি তৈরি হয় এবং 2 অণু NADH2 তৈরি হয়। এখন এরপরের ধাপটা হচ্ছে, এরপরে বলা হয় হচ্ছে, এরপরে 2 নম্বর ধাপটা হচ্ছে কি? 2 নম্বর ধাপ হচ্ছে তোমার আমাদের হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি। 2 নম্বর ধাপ হচ্ছে তোমার এসিটাইল কোয়ে সৃষ্টি। এসিটাইল কোয়ে সৃষ্টি, তার মানে আমাদের এই পাইরুভিক অ্যাসিড থেকে এখন কেস তৈরি হবে, এসিটাইল কোয়ে তৈরি হবে। তাহলে আমি কিছুক্ষণ আগেই দেখেছিলাম পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট যৌগ? 3 কার্বন বিশিষ্ট যৌগ। আর এসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এটা হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিড।
পাইরুভিক অ্যাসিড যেটা হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট যৌগ, পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ। এখান থেকে যখন তোমার তোমার কি তৈরি হবে, এসিটাইল কোয়ে তৈরি হবে। আমি তোমাকে দেখাইছি এসিটাইল কোয়েটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট যৌগ, এসিটাইল কোয়ে বা এসিটাইল কোএনজাইম, এটা হচ্ছে একটা 2 কার্বন বিশিষ্ট যৌগ। তো আমাদের 3 কার্বন থেকে যখন 2 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হয় তখন 3টা থেকে একটা কার্বন কমে গেছে না, ওই কার্বনটা আমাদের কার্বন ডাইঅক্সাইড রূপে বের হয়ে যায়। কার্বনটা কি হিসেবে বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড রূপে এটা বের হয়ে যায়। এখন এটা যেহেতু অ্যাসিড, তার মানে কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যাসিডের, আমি বলছিলাম অ্যাসিডের নামের শেষে COOH থাকে, তার মানে এখানে একটা হাইড্রোজেনও মুক্ত হয়। COO মিলে কার্বন ডাইঅক্সাইড হিসেবে যখন বের হয়ে যায়, এখানে একটা হাইড্রোজেন থেকে যায়। এই হাইড্রোজেনটা NAD এর সাথে যুক্ত হয়ে, এই হাইড্রোজেনটা NAD এর সাথে যুক্ত হয়ে তোমার NADH তৈরি করে, NADH+H+ তৈরি করে। তার মানে আমি বলতে পারি এই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়েটা সৃষ্টি হয়, এখানে এটা 3 কার্বন বিশিষ্ট আর এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে 3টা থেকে যেহেতু একটা কার্বন কমতেছে, ওই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যায়, সাথে এক অণু NADH থেকে হাইড্রোজেনটা যুক্ত হয়ে এক অণু NADH2 তৈরি করে। তাহলে এখন আমাদের এখানে পাইরুভিক অ্যাসিড কয়টা, যেহেতু পাইরুভিক অ্যাসিড 2টা, তাহলে আমি বলতে পারি 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, তার মানে এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড বের হবে, সাথে 2 অণু NADH2 তৈরি হবে। বুঝতে পারছি? একটা থেকে যদি একটা একটা করে তৈরি হয়, দুইটা থেকে আমাদের দুইটা দুইটা করে তৈরি হবে। তাহলে আমি বলতে পারি পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় তখন একটা কার্বন কমে যায়, ওই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে নির্গত হয় এবং NAD এর সাথে অবশিষ্ট থাকা হাইড্রোজেনটা যুক্ত হয়ে NADH+H+ তৈরি করে। যেহেতু এখানে পাইরুভিক অ্যাসিড 2 অণু, তার মানে আমাদের এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, সেখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড বের হবে এবং আমাদের 2 অণু NADH+H+ তৈরি হবে। বুঝতে পারছি? এই যে আমি এখানে লিখে রাখছি, দেখো আমাদের এই পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে, যেটা হচ্ছে একটা 2 কার্বন বিশিষ্ট যৌগ, 2 কার্বন বিশিষ্ট যৌগ। এই যে একটা কার্বন যে কমতেছে, এই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হচ্ছে এবং এখানে সাথে থাকা হাইড্রোজেনটা NADH এর সাথে যুক্ত হয়ে NADH2 তৈরি করতেছে। যেহেতু পাইরুভিক অ্যাসিড 2টা, আমরা 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাবো। কয় অণু? 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাবো। আশা করতেছি এই দুটোটা ধাপ আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমাদের 3 নাম্বার ধাপ হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির পর 3 নাম্বার ধাপ হচ্ছে ক্রেবস চক্র। 3 নাম্বার ধাপটা কি আমাদের? ক্রেবস চক্র। 3 নাম্বার ধাপ ক্রেবস চক্র। আসো আমরা দেখি 3 নাম্বার ধাপটা হচ্ছে তোমার ক্রেবস চক্র। ক্রেবস চক্র বা এটার আরেকটা নাম আছে সাইট্রিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র। এটাকে কেন বলা হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র, আমরা একটু করে দেখি। দেখো আমাদের এখানে তৈরি হয়েছিল অ্যাসিটাইল কোয়ে, এর পরবর্তী ধাপটা ক্রেবস চক্র না? তো মনে রাখবা যে উদ্ভিদের মধ্যে তোমার সমাজ শোষণগুলো ঘটে বা প্রাণীদের মধ্যে সমাজ শোষণ ঘটে, ওইখানের মধ্যে ওই প্রাণীগুলোতে একটা অ্যাসিড আগে থেকে থাকে, যে অ্যাসিডটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ওই প্রাণীগুলোতে আগে থেকে একটা অ্যাসিড থাকে, সেটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিডটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এটার সাথে যে আমাদের এতক্ষণ যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হয়েছিল, এই 4 কার্বন বিশিষ্ট যৌগের সাথে যখন অ্যাসিটাইল কোয়ে এই কোএনজাইমটা যুক্ত হয়, তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট যৌগ না অ্যাসিটাইল কোয়েটা? আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যৌগ, যেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যেখানে আমাদের সমাজ শোষণ ঘটে তাদের মধ্যে আগে থেকেই থাকে। এর সাথে এই যে অ্যাসিটাইল কোয়েটা এসে যুক্ত যখন হয়, তার মানে এটা 4 কার্বন, এটা 2 কার্বন, টোটাল কয় কার্বন? 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়, সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সেটার নাম হচ্ছে কি? সাইট্রিক অ্যাসিড। সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা হচ্ছে তোমার 6 কার্বন বিশিষ্ট যৌগ। কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে আমাদের যাদের মধ্যে সমাজ শোষণটা ঘটে তাদের মধ্যে আগে থেকে একটা অ্যাসিড থাকে, সেটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বন বিশিষ্ট যৌগ। ওই অ্যাসিডটার সাথে একটা অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়, এখানে 4 কার্বন, এখানে 2 কার্বন, টোটাল হয়ে যায় 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ, যেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো বিভিন্নভাবে আমাদের বিক্রিয়াটা বিভিন্ন ধাপ অতিক্রম করে সেটা আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে সেটা আবার অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়, সেটা আবার কি তৈরি করে? সাইট্রিক অ্যাসিড তৈরি করে। এইটা বারবারই আমাদের পুনরাবৃত্তি করতে থাকে, মানে চক্রাকারে এটা ঘুরতে থাকে, যার কারণে এটাকে বলা হচ্ছে ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রটা আসছে হচ্ছে বিজ্ঞানীর নাম থেকে, আর সাইট্রিক অ্যাসিড চক্র বলার কারণ হচ্ছে এটা বারবারই ঘুরে ঘুরে আমাদের সাইট্রিক অ্যাসিড তৈরি করে, যার কারণে এটাকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। তো এখন এই আমাদের সাইকেলটা ক্রেবস চক্র চলাকালীন এখানে
আমাদের প্রায় 2 অণু, এই যে আমাদের এই ক্রেবস চক্রটা চলাকালীন আমাদের টোটাল হচ্ছে তোমার, আমাদের একটা সাইট্রিক অ্যাসিডের সাথে যখন একটা অ্যাসিডাল কোয়ে যুক্ত হয় তখন এখান থেকে প্রায় 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কয় অণু? 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সাথে আমাদের 3 অণু NaDH2, 3 অণু NaDH2 তৈরি হয় বা NaDH প্লাস H প্লাস, এবং সাথে 1 অণু FADH2 তৈরি হয়। FADH2 তৈরি হয় এবং সাথে 1 অণু ATP তৈরি হয়। 1 অণু কি তৈরি হয়? ATP তৈরি হয়। যদিও বা তোমাদের বই এটাকে GTP বলছে। GTP মানে ATP মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আর GTP মানে গুয়ানোসিন ট্রাইফসফেট। ওই যে আমরা অ্যাডেনিন, ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল পড়তাম না? অ্যাডেনিন থেকে যেটা তৈরি হয় অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আর গুয়ানিন থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। দুটোটা আলটিমেটলি একই ধরনের বা একই পরিমাণ শক্তি তৈরি করে। তো এটা ব্যতিক্রম। মোস্ট অফ দ্য প্রাণীর ক্ষেত্রে আমাদের এটিপি তৈরি হয়, শুধুমাত্র কিছু কিছু ব্যতিক্রম আছে যেখানে জিটিপি তৈরি হয়। তাহলে তুমি এখানে এটিপি লিখলেও চলতেছে। তাহলে আমি যখন অক্সালিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি হয় বিভিন্ন প্রক্রিয়াগুলো, আবার অক্সালিক অ্যাসিড আবার সাইট্রিক অ্যাসিড তৈরি হয় একবার চক্রটা সম্পূর্ণ করলে, এখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, সাথে 3 অণু NaDH2, সাথে 1 অণু FADH2 এবং 1 অণু ATP বা GTP তৈরি হয়। তাহলে এখন আমারে বলো এসিটাইল কোর তো একটা যুক্ত হয়েছে, একটা যুক্ত হলে যদি এতগুলো তৈরি হয়, আমাদের এসিটাইল কোর আছে কয়টা? 2টা না? তো 2টা যুক্ত হওয়া মানে তুমি জাস্ট এটার সাথে কত গুণ করে দিবা? 2 গুণ করে দিবা। এটার সাথে তুমি 2 গুণ করে দিবা। তাহলে আলটিমেটলি আমি বলতে পারবো ক্রেবস চক্র চলাকালীন টোটাল কার্বন ডাইঅক্সাইড কত হবে? যেহেতু 2টা, 2 দুগুণ কত হবে? 4 অণু কার্বন ডাইঅক্সাইড, সাথে 3 দুগুণ 6 অণু NaDH2, 6 অণু তোমার NaDH2, সাথে তোমার 2 অণু FADH2 এবং 2 অণু ATP বা GTP, যেটাই তুমি বলো ATP বা GTP যে কোনো একটা। বুঝতে পারছি? তাহলে আমরা এতটুকু বুঝছি। আচ্ছা, এখন এইতটুকু ধাপটা হচ্ছে ক্রেবস চক্রের মধ্যে এতটুকু ঘটে। এখন ক্রেবস চক্রের পরবর্তী ধাপ হচ্ছে কি? ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ক্রেবস চক্রের মধ্যে এই জিনিসগুলাই ঘটে। এখন ক্রেবস চক্রের পরবর্তী ধাপ হচ্ছে কি? ইলেকট্রন প্রবাহ তন্ত্র। দেখো তোমাদের এই টপিকটার নাম হচ্ছে সবাত শোষণ। আমরা এতক্ষণ যে 3টা ধাপ করছি, একটাতেও কি অক্সিজেনের কথা বলছিল? তাহলে অক্সিজেন কথা যদি না বলে তাহলে সবাত শোষণ কেন বলতেছে? এই যে এখনই লাগবে সবাত শোষণ। এই যে মনে রাখবা, আমরা যে তোমাদের কি সাথে যেগুলো বলতেছি NaDH2, তারপর FADH2, এগুলো হচ্ছে কোএনজাইম। এদের ভিতরে হচ্ছে তোমার ইলেকট্রন থাকে। এদের ভিতরে কি থাকে? ইলেকট্রন সঞ্চিত থাকে। এদের ভিতরে ইলেকট্রন সঞ্চিত থাকে, যে ইলেকট্রনগুলোর মধ্যে কিছু শক্তি জমা থাকে। এই ইলেকট্রনগুলো যখন আমাদের এখানের ভিতরে থাকা ইলেকট্রনগুলো যখন গিয়ে আমাদের অক্সিজেনের সাথে যুক্ত হয়, এইখানের ভিতরে থাকা ইলেকট্রনগুলো গিয়ে আমাদের কোথায় যুক্ত হয়? অক্সিজেনের সাথে যুক্ত হয়, এবং অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার পরে গিয়ে শক্তি তৈরি করে, যার কারণে এটাকে বলা হয় ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইটিসি। অর্থাৎ এই যে আমাদের NaDH2 তৈরি হচ্ছে, FADH2 তৈরি হচ্ছে, এই FADH2 এবং NaDH2 এর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, ওই ইলেকট্রনগুলো আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা অক্সিজেনের সাথে যখন গিয়ে যুক্ত হয়, এই যে ইলেকট্রনগুলো ছিল আগে NaDH2 FADH2 এর কাছে, এরপর এগুলো চলে যাচ্ছে অক্সিজেনের কাছে। ইলেকট্রনের যে স্থানান্তর ঘটতেছে, ওই জন্য আমাদের 4 নম্বর ধাপটাকে বলা হয়েছে কি? ইলেকট্রন প্রবাহতন্ত্র বা আমাদের ইটিসি। তাহলে আসো আমরা এটা একটু করে পড়ি। এখন চতুর্থ ধাপ যেটা ঘটে আমাদের, চতুর্থ ধাপের মধ্যে আমাদের এতক্ষণে যত শক্তি তৈরি হয়েছিল সবগুলো শক্তি, আমাদের সবগুলো যৌগ থেকে শক্তি তৈরি হয় আমাদের 4 নাম্বার ধাপে। সবগুলো শক্তি থেকে আমাদের কি তৈরি হয়? 4 নাম্বার ধাপে শক্তি তৈরি হয়। এখন দেখো আমরা 1 নাম্বারে পড়ছিলাম, এখন 1 নাম্বারে কি পড়ছিলাম? এটা হচ্ছে 4 নাম্বার ধাপ, আমাদের হচ্ছে ইটিসি বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তো আমরা পড়ছিলাম যেটা গ্লাইকোলাইসিস 1 নাম্বার ধাপ ছিল, গ্লাইকোলাইসিস। এই 1 নাম্বার ধাপে আমরা দেখছিলাম 2 এটিপি খরচ হয়েছিল, 2 এটিপি খরচ, এবং সাথে তৈরি হয়েছিল আমাদের 4 এটিপি তৈরি, সাথে আমাদের 2 অণু NaDH2 তৈরি হয়েছিল। এবং এরপরে 2 নাম্বার ধাপটা ছিল আমাদের, এটা হচ্ছে 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপটা ছিল হচ্ছে আমাদের এসিটাইল কোয়ে সৃষ্টি। এসিটাইল কোয়ে সৃষ্টি। এই এসিটাইল কোয়ে সৃষ্টি হইতে গিয়ে আমরা দেখছিলাম যে এখানে এসিটাইল কোয়েটা সৃষ্টি হয়েছিল কোত্থেকে? পাইরুভিক অ্যাসিড থেকে। এসিটাইল কোয়েটা সৃষ্টি হতে গিয়ে আমরা দেখতে পাইছি হচ্ছে এখানে তোমাদের, এখানে তোমার 2 অণু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। কয় অণু? 2 অণু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। 2 অণু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, সাথে তোমার আমাদের তৈরি হয় 2 অণু NaDH2 তৈরি হয়। 2 অণু NaDH2 তৈরি হয়। NaDH2 তৈরি হয়।
3 নাম্বার ধাপের মধ্যে 3 নাম্বার ধাপ ছিল তোমার ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রের মধ্যে আমরা দেখতে পাইছি হচ্ছে এখানে 3 অণু NADH2 তৈরি হয়, 3 অণু NADH2 তৈরি হয়। তারপর হচ্ছে তোমার টোটাল 3 না, আমরা যদি 3 কে 2 দিয়ে গুণ করি তাহলে কত পাইছি, 6 অণু NADH2, সাথে তোমার 4 অণু না 2 অণু FADH2, 2 অণু FADH2, এবং সাথে 2টা ATP তৈরি হয়েছিল, যেটাকে আমরা জিটিপি বলতাম। তাহলে আমাদের এখানে দেখো তো, আমাদের 3টা ধাপের মধ্যে এই জিনিসগুলোই তৈরি হয়েছে না। এখন এই জিনিসগুলোর মধ্যে যে NADH2 এবং FADH2 আমরা পড়তেছি, এগুলোর ভিতর কিছু ইলেকট্রন জমা থাকে, যেই ইলেকট্রনগুলো আমরা জানি যে ইলেকট্রন প্রবাহতন্ত্র বা আমাদের ইটিসি যেটাকে বলতেছি, এটা কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে যখন ঘটে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে হচ্ছে অক্সিজেন। এই যে NADH2 এবং FADH2 এর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, ওইগুলো সেখান থেকে বের হয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়। এই যে অক্সিজেন এক জায়গা থেকে অন্য জায়গায় ইলেকট্রনের স্থানান্তর করতেছে, FADH2 থেকে অক্সিজেনে যাচ্ছে, NADH2 থেকে অক্সিজেনে যাচ্ছে, এই যে ইলেকট্রনের স্থানান্তর করতেছে, ওই জন্য 4 নাম্বার ধাপটাকে কি বলা হয়েছে, ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো এখন যখনই এখান থেকে ইলেকট্রনগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয়, ওইখানে ওই অক্সিজেনগুলো আমাদের ইলেকট্রনগুলোতে কিছু শক্তি জমা থাকে, ওই শক্তিগুলো থেকে পরবর্তীতে কি তৈরি হয়, এটিপি তৈরি হয় বা শক্তি তৈরি হয়। তো বিজ্ঞানীরা হিসাব করে দেখছে এক অণু NADH2 থেকে 3 এটিপি তৈরি হয়। কয় এটিপি, 3 এটিপি শক্তি তৈরি হয়। এবং এক অণু FADH2 থেকে আমাদের 2 অণু এটিপি তৈরি হয়। এবং আরেকটা আমরা পড়ছিলাম না জিটিপি, এক অণু জিটিপি থেকে তোমার এক অণু এটিপি তৈরি হয়। তাহলে আমরা এই তিনটা পড়ছি, আমাদের এই তিনটা যদি হিসাব করি তাহলে আমরা এই জিনিসগুলো বের করে ফেলতে পারবো। তাহলে এখন আসো আমাদের 4 নাম্বার যে ইলেকট্রন প্রবাহতন্ত্র, সেখানে গিয়ে আসলে মূলত সবগুলো শক্তিগুলো তৈরি হয় হচ্ছে আমাদের 4 নাম্বার ধাপে গিয়ে। এখন আমরা যদি দেখি, তাহলে আমরা যদি এখানে হিসাব করতে চাই, আমাদের 1 নাম্বার ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস যেটা ছিল, 1 নাম্বার ধাপ গ্লাইকোলাইসিস, এখানের মধ্যে খরচ হয়েছিল কত, খরচ বা ব্যয়িত বস্তু আমরা বলতে পারি, খরচ হয়েছিল 2 এটিপি। তারপর তৈরি হয়েছিল কি, আমাদের তৈরি হয়েছিল 4 অণু এটিপি, সাথে তোমার 2 অণু NADH2। তাহলে মোট এটিপি আমরা যদি এখানে হিসাব করি, মোট এটিপি তাহলে 4 এটিপি মানে এখানে 4 এটিপি। আর আমরা কিছুক্ষণ আগে বলছি 1 অণু NADH2 মানে 3 এটিপি, তাহলে 3 দুগুণ কত এটিপি, 6 এটিপি। এটা হচ্ছে 4 এটিপি, এটা হচ্ছে 6 এটিপি। এরপর 2 নাম্বার ধাপটা ছিল আমাদের, তোমার 2 নাম্বার ধাপটা হচ্ছে তোমার এসিটাইল কোয়ে সৃষ্টি। তো এসিটাইল কোয়ে সৃষ্টি কোত্থেকে হয়েছিল, পাইরুভিক অ্যাসিড থেকে। পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয়েছিল। এবং এখানে তোমার এবং কার্বন ডাইঅক্সাইড, এটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, সাথে এখানে কার্বন ডাইঅক্সাইড কি হয়েছিল, বের হয়ে গিয়েছিল বা নির্গত হয়েছিল। এবং এখানে তৈরি হয়েছিল কি আমাদের 2 অণু NADH2 তৈরি হয়েছিল। যদি কার্বন ডাইঅক্সাইড আমরা এখানে লিখবো, এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছিল। তাহলে আমরা তো জানি 1 অণু NADH2 মানে কত, 1 অণু NADH2 মানে তোমার 3 অণু, তাহলে 3 দুগুণ কত হবে, এটা 6 এটিপি। এটা কত, 6 এটিপি। আচ্ছা, এর পরবর্তী ধাপে আমরা 3 নাম্বার ধাপে যাই। 3 নাম্বার ধাপের মধ্যে হচ্ছে ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রের মধ্যে আমরা কি দেখছি, ক্রেবস চক্র যেটা আছে, এই ক্রেবস চক্রের মধ্যে আমরা দেখছি এসিটাইল কোয়েটা যুক্ত হয়ে আমাদের বিভিন্ন সাইট্রিক অ্যাসিড বারবারই তৈরি হচ্ছিল। এবং সেখান থেকে আমাদের, তার মানে এখানে আমরা খরচ হয়েছে কোনটা, এসিটাইল কোয়েটা খরচ হয়েছে, বা এসিটাইল কোয়েটা আমাদের বিক্রিয়া করছে, যেটা আমরা বলতে পারি। এবং এসিটাইল কোয়েটা আমাদের বিক্রিয়া করে আমরা দেখছিলাম তোমার 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 1 অণু এটিপি তৈরি করে, 2 অণু এটিপি তৈরি করে। তাহলে আমরা তো জানি, আমরা এটাকে এটিপি না লিখে আমরা চাইলে জিটিপিও লিখতে পারি, যেহেতু তোমাদের বইয়ে জিটিপি বলা হয়েছে। তাহলে দেখো 6, আমরা জানি 1 অণু NADH2 থেকে 3 অণু, তাহলে 3 6 কত হয়, 18 এটিপি। আমরা জানি 1 অণু FADH2 থেকে 2 এটিপি, তাহলে 2 দুগুণ কত, 4 এটিপি। আর আমাদের জিটিপির ক্ষেত্রে 2 অণু জিটিপি মানে 2 অণু এটিপি। তাহলে এখন তুমি সবগুলো এটিপি হিসাব করো তো, 4 এর সাথে 6 যোগ করলে 10, 10 এর সাথে 6 যোগ করলে 16, 16 এর সাথে যদি 4 যোগ করো 20, 20 এর সাথে 2 যোগ করলে 22, 22 এর সাথে 18 যোগ করলে কত, 40। এখন টোটাল হচ্ছে কত, 40 এটিপি। টোটাল হচ্ছে কত,
40 এটিপি। এখন বলতে পারো স্যার বইয়ে তো 38 এটিপি দিয়ে আছে। এই যে দেখো আমাদের 2 অণু এটিপি খরচ হয়েছে না, তাহলে 38 থেকে যদি আমাদের 2 এটিপি যেগুলো খরচ হয়েছে ওগুলো যদি আমি বাদ দিই, আমি টোটাল কত পাচ্ছি? 38 এটিপি। কত এটিপি? 38 এটিপি। তাহলে এভাবে আমরা চাইলে আমাদের এই হিসাবটা করে ফেলতে পারবো। তাহলে তুমি যদি পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো ইনশাআল্লাহ এই টপিকটাতে আর কোনো ঝামেলা ফেস করবে না।